রাষ্ট্রের পুঁজি কি হবে সে কোনো নীতিমালা নাই। সে এমন লোক তৈরি করেছে যারা দানব, যারা এখান থেকে রক্ত বের করে নিয়ে গেল, রাষ্ট্রকে ব্যর্থ করে দিল, অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেল। যদি 5ই আগস্টের পরিবর্তন না হতো, ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রকে দেউলিয়া ঘোষণা করতেই হতো। জীবনের দুর্বিষহ বেদনা নিয়ে বেঁচে আছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমি প্রত্যাশা করি এবং আমি বিশ্বাস করি যে এই পরিবর্তন অনেক দূর যাবে। নট নেসেসারিলি যারা আজকে আছেন ভুল করছেন কিংবা এটাকে বিপথে পরিচালিত করছেন কিংবা পরিচালিত হচ্ছেন, তারাই যে শেষ কথা, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি এই পরিবর্তন সারা পৃথিবীর জন্য একটি নজিরবিহীন ঘটনা, যেমনটা ঘটিয়েছিল আমাদের পূর্বতন শাসকেরা। যে দেশের পৃথিবীর ইতিহাসে এরকম লুণ্ঠন হয়েছে কিনা, যেটা আমি সবসময় বলার চেষ্টা করেছি, যে ব্যাংকের মাধ্যমে এমন লোকদেরকে ব্যাংক দেওয়া হয়েছে ডেলিভারিটলি, যারা এখান থেকে লুট করবে। এবং অত্যন্ত পরিতাপের বিষয়, যতটুকু লুট হয়েছে আমাদের এখানে উপস্থিত যতজন আছেন তার মাথায় প্রতিটা কত পড়েছে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলটা বিশ্লেষণ করছে না। ভয়ঙ্কর রকমের হয়েছে, যেটা আমি একটু আগে মিস্টার মাইলামের বক্তৃতা শুনে আসলাম এক্ষুনি, জিল্লুর রহমানের ইয়েতে হচ্ছে, ওই যে ব্লিসের মধ্যে, সেখানে তারা বলছিলেন যে তোমাদের দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে সেটা পৃথিবীতে নজিরবিহীন। আমরা কিন্তু সে ব্যাপারে খুব বেশি আলোচনা, আমার মনে হয় বিশ্লেষণটা খুব শুনছি না, যেটা কত ব্যাপক। আজকে বাংলাদেশে এই মুহূর্তে যে ডিপোজিট কিংবা রিজার্ভ, তার চেয়ে অনেক বেশি টাকা কিন্তু পাচার হয়েছে। এই টাকা দিয়ে কোথাও কোথাও দ্বীপ কেনা হয়েছে, কোথাও 5 তারা হোটেল কেনা হয়েছে, কোথাও 7 তারা হোটেল কেনা হয়েছে, কোথাও মার্কেট কেনা হয়েছে, কোথাও এন্টায়ারলি। এটা সারা পৃথিবীর কাছে আলোচনার বিষয়। হয়তো আগামী দিনে হার্ভার্ড কিংবা MIT-তে এগুলো কেস স্টাডি হবে, তখন আমাদের ছেলেরা ইউনিভার্সিটিগুলো পড়ে পাশ করবে। তা আমি যেহেতু আমার বয়স 73, আমি ব্যবসা করি, আমি মনে করি এই রাষ্ট্রের আপনাদের কাছে সবার কাছে আমার আজকের একটা প্রার্থনা কিংবা উপস্থাপনা বলেন, সেটা হলো যে রাষ্ট্রের পুঁজি কি হবে, তার পুঁজির নীতি কি হবে, ক্যাপিটালিস্টটা কিরকম হবে সে কোনো নীতিমালা নাই। সে এমন লোক তৈরি করেছে যারা দানব, যারা এখান থেকে রক্ত বের করে নিয়ে গেল, রাষ্ট্রকে ব্যর্থ করে দিল, অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেল। যদি 5ই আগস্টের পরিবর্তন না হতো, ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রকে দেউলিয়া ঘোষণা করতেই হতো, কারণ কোনো মতেই চলতে পারতো না। বরং পাচারটা বন্ধ হতে এই মুহূর্তে আবার একটু ঘুরে দাঁড়াচ্ছে। বাট ইতিমধ্যে কিন্তু হাজার হাজার লোক কিন্তু বেকার হয়ে যাচ্ছে, বাইং ক্যাপাসিটি নাই। গতকাল রাত্রে আমাকে একজন আমার পরিচিত এক মহিলা ফোন করেছিলেন, তার রক্ত স্বল্পতা, তার কোনো রোজগার নাই এবং তার ছেলে 10,000 টাকা বেতন পায়, 6,000 টাকা বাড়ি ভাড়া দেয়, 4,000 টাকায় তারা দুজনে জীবন অতিবাহিত করে। আমি এই প্রসঙ্গে আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলবো, ভূমি সংস্কার দরকার ছিল স্বাধীনতার পরপরই। শেখ সাহেব কিন্তু সেটা অঙ্গীকার করছিলেন, কিন্তু করা হয়নি। পরবর্তীতে কোনো শাসক কিংবা এই কাজটা করেনি, যেটা একটা স্বাধীন জনগোষ্ঠীর জন্য ভীষণভাবে দরকার ছিল। তাহলে এই যে মাফিয়া তন্ত্র গড়ে উঠলো, এই যে দানবরা গড়ে উঠলো হাউজিং ব্যবসার নামে, ল্যান্ড ডেভেলপমেন্ট নামে, এটা কিন্তু সার্বভৌমত্বের খর্ব করা হয়েছে। আমি একটা উদাহরণ দিই আজকে আপনাদের কাছে। কোরিয়ান রিপ্রেজেন্ট নামে যে 2,500 একরের জমির আপনি এটা দেখেন, সেটা জাপানিরা শেখ সাহেবের কাছে প্রস্তাব করেছিল যে আপনি একটা বিশেষ এলাকা দেন, আমরা একটা বিশেষ শিল্প অঞ্চল গড়ে দিই। 73 সালে এক জাহাজ জাপানে এসেছিল, সেটা জায়গা অধিগ্রহণ করা হলো চিরং এয়ারপোর্টের উল্টা দিকে আনোয়ারা থানায় যেটা পড়েছে। তারপরে প্রাথমিক কাজও হয়েছে, জিয়াউর রহমান সাহেব সেটাকে কিন্তু উনি প্রথম ফার্স্ট ফেজ জাইকার টাকা দিয়ে করলেন। তারপরে অদৃশ্যভাবে মাত্র 5 কোটি টাকা ঘুষ নিয়ে 2,500 একর জমি, 7,500 বিঘা জমি, ওরকম স্ট্র্যাটেজিক লোকেশনে একটা প্রাইভেট কোম্পানি কোরিয়ান রিপ্রেজেন্টকে দিয়ে দেওয়া হলো। এবং এই জিনিসটা আমি গভীরভাবে জানি। আমি জাপান বাংলাদেশ চেম্বারের ফাউন্ডার প্রেসিডেন্ট। জাপানিদের এখনো আমি বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছি, অনারারি পোস্ট, যারা বিনিয়োগ করে। এবং জাপানের সরকার আমাকে 22 সালে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার অর্ডার অফ দি রাইজিং সান দিয়েছে, কারণ আমি জাপান বাংলাদেশ সম্পর্কে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কাজ করেছি নীরবে, লো প্রোফাইলে কাজ করেছি। সেই জাপান ছিল আমাদের সব শাসকদেরই কিন্তু রোল মডেল। যে জাপানে আপনি যদি বেআইনি ভাবেও থাকেন, আপনি কিন্তু এটা থাকার জন্য বাসা চাইতে পারেন, সরকার সেটা দেবে। আপনি বলবেন যে আমার আয় সর্বনিম্ন বেতন, আপনাকে তখন তারা মাত্র 10% অফ এর স্যালারি থেকে একটা বাসা দেবে। আমাদের এখানে এই যে কালকে যিনি বললেন 10,000 টাকা, 6,000 টাকা বাসা ভাড়া দেওয়া থাকে। তাহলে রাষ্ট্র যেখানে আপনাকে আবাসন দিতে পারছে না, আমার তরুণদেরকে, আমার গার্মেন্টসের কর্মীকে, ওয়ার্কারকে, সে কিন্তু আমাকে 10 কাঠার প্লট দিচ্ছে পূর্বাঞ্চলে এবং ইতিপূর্বেও দিয়েছে গুলশানে। সেই প্লট আমি 100 কোটি টাকায় 10 কোটি টাকা বিক্রি করে আমার 14 গোষ্ঠীর জন্য কানাডা আমেরিকাতে পাঠাচ্ছি। এটা কেমন রাষ্ট্র? এই রাষ্ট্রের ব্যাপারে কেউ বলছে না। অতএব এই সংস্কার দরকার। আমি মনে করি সংস্কার চেঞ্জ অর ডাই বলা হয়ে থাকে, এই চেঞ্জ হতে হবে এবং আমাদের এই বার্তাগুলো সাধারণ মানুষকে, তরুণদেরকে, ছাত্রদেরকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে সম্পৃক্ত করতে হবে। করেই শুধুমাত্র বাংলাদেশের পরিবর্তনটা হতে পারে। নতুবা
কেবলমাত্র একটা নির্বাচন দিয়ে ক্ষমতার বদল হলো, তাতে কিন্তু কোনো লাভ হবে না। এই আলোচনা যারা করেছেন এখানে আমি ডেফিনেটলি তারপরে বলি যে নির্বাচন হতে হবে এবং একটা টাইম সীমারেখার মধ্যে হওয়া উচিত। তা না হলে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কিন্তু স্টেবিলিটি হবে না। স্টেবিলিটি না হলে অনেক সমস্যা, অনেক রকমের আক্রমণ, অনেক রকমের রিস্কে আমরা আছি। সেজন্য যত শীঘ্র সম্ভব এই সংস্কারগুলো যারা করা সম্ভব করে আপনার, এবং আমি মনে করি এই যে ভূমি অ্যালটমেন্ট দেওয়া হয় রাজুক, এই জিনিস টোটালি বন্ধ হয়ে যাওয়া উচিত। তারা ওই ভূমিতে ওয়ার্কারদের জন্য, সাধারণ মানুষের জন্য হাউজিং করবে জাপানের মতো কিংবা কোরিয়ার মতো করে, যাতে খুব অল্প খরচে মানুষ থাকতে পারে। কাউকে জমি প্লট কিংবা ফ্ল্যাট দেওয়া হবে না, শুধু থাকার জন্য দেওয়া হবে এবং সেটা জেনারেশন আপনার জেনারেশন চলবে। এবং জাপানে কিন্তু প্রত্যেকটা স্থানীয় সরকারে সেটা আছে। তো আমার মনে হয় যে আমাকে দাওয়াতের জন্য ধন্যবাদ। সময় অনেক কম, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।